সন্ধ্যা, আপনাদের সাথে আছি নুজহাত সাওম। প্রিয় দর্শক শ্রোতা, গ্রীষ্মের এই সন্ধ্যায় সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের সান্ধ্য আয়োজন শুভ সন্ধ্যায়। শুভ সন্ধ্যায় আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী এনটিভি হাইলাইটস এবং চলচ্চিত্রকার ও চলচ্চিত্রবিদ্যার শিক্ষক সাজেদুল আওয়ালের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতে জানিয়ে দিচ্ছি ঢাকার বিভিন্ন গ্যালারিতে চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। মোহাম্মদপুর আজিজ মহল্লার স্টুডিও 6x6-এ অনুষ্ঠিত হচ্ছে ফারহানা আফরোজ বাপ্পি ও নাজিব তারেকের যৌথ চিত্রকলা প্রদর্শনী নির্মাণ। বিকাল 3টা থেকে রাত 9টা এই সময় প্রদর্শনী চলবে 15 মে পর্যন্ত। ধানমন্ডি আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী পাবে সামান্যে কি তার দেখা। বিকাল 3টা থেকে রাত 9টা এই সময় প্রদর্শনী চলবে 17 মে পর্যন্ত। উত্তরার গ্যালারি কায়ায় প্রদর্শিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী। সকাল 11টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 28 মে পর্যন্ত। গুলশান এভিনিউর রেডিয়াস সেন্টারের আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী প্রশান্ত কর্মকার বুদ্ধর একক চিত্রকলা প্রদর্শনী গোল্ডেন ডোরস। প্রতিদিন বিকাল 3টা থেকে রাত 10টা এই সময় প্রদর্শনী চলবে 1 জুন পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6টা 45 মিনিটে থাকছে অপরাধ বিষয়ক অনুষ্ঠান ক্রাইম ওয়াচ। রাত 8টা 20 মিনিটে থাকছে নজরুল ইসলাম রাজুর পরিচালনায় ধারাবাহিক নাটক সানফ্লাওয়ার। পছন্দ না হলে মা যদি রাগারাগি করেন হুট করে তো সেখান থেকে পার্টনারশিপ উঠিয়ে নেওয়া যায় না, তাই না? রাখো 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 রাখো, দাঁড়াও দাঁড়াও। তার মানে তো বলতে হবে যে তুমি শুধু মিথিলার ওয়ার্কশপে যাওনি, জয়ার ওয়ার্কশপে তুমি গিয়েছিলে, তাই তো? ইরফান প্লিজ, এটা নিয়ে আবার বড় কোনো ইস্যু তুমি ক্রিয়েট করো না প্লিজ। আমি কিচ্ছু করবো না, আমি শুধু বোঝার চেষ্টা করছি খেলাটা কোন দিকে করাচ্ছে। টেস্ট ম্যাচ, ওয়েদার খুবই খারাপ। রাত 9টায় প্রচার হবে অনুষ্ঠান স্যান্ডালিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9টা 40 মিনিটে দেখবেন ধারাবাহিক নাটক জল রং। আমার ইচ্ছে আমার মেয়েটা একটা ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করুক। আমার তো আসলে অবস্থা খুব একটা ভালো না, তাই একটু আপনাদের সাহায্য নেই আর কি। এভাবে কথা বলছেন কেন জহির? আমি তো বলেইছি মেয়ের দায়িত্ব আমার। আপনারা তো আমাদের গায়েরই মানুষ, বিপদ আপদে তো আমরা সাহায্য করতেই পারি। টুডিকে নিয়ে আপনি ভাববেন না, ওর দায়িত্ব আমরা নিলাম। আর মনে করেন ও এই বাড়িরই মেয়ে। রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে হাসান ইউসুফ খানের প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান এই সময়ের গান। রাত 12টা 10 মিনিটে থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠানমালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি চলচ্চিত্রকার ও চলচ্চিত্রবিদ্যার শিক্ষক সাজেদুল আওয়াল। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা, কেমন আছেন? এই তো। ছিটকিনি নামের একটি চলচ্চিত্র কাহিনী, চিত্রনাট্য, পরিচালনা সম্পূর্ণ কাজটি আপনি করেছেন, তো কতদূর এগিয়েছে কাজটি সেটা সম্পর্কে শুরুতেই শুনি। এটা পঞ্চগড়ে আপনার জমিতে, মানে সাধারণত আমরা জানি যে ধান হয়, ওখানে পঞ্চগড়ে পাথর জন্মায়। আচ্ছা। কেমন? তো এই পাথরগুলো ভজনপুর, শালবাহন এইসব এলাকায় এই পাথরগুলো ওখান থেকে ক্যারি করে ওই পঞ্চগড় রেল স্টেশনে আনা হয়। এখানে পাথর শ্রমিকরা কাজ করে। ওখানে বেশিরভাগ শ্রমিকই হচ্ছে আপনার নারী পাথর শ্রমিক। তো সেরকম একজন নারী পাথর শ্রমিকের জীবন কাহিনী নিয়ে আমি এটা লিখেছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। আমি একসময় ওখানে 83-84 সালে ছিলাম। তো এইটা এখন সম্প্রতি মানে গত 7 তারিখে তথ্য মন্ত্রণালয়ের অনুদানে কিন্তু নির্মিত এই ফিল্মটা। তারা দেখে এটা ওকে করে দিয়েছে, সেন্সর বোর্ডে দিয়ে মুক্তি দিবে, এরকম একটা পর্যায়ে আছি আমি। আচ্ছা, মানে অনেকটা কাজ এগিয়ে গিয়েছে, প্রায় সবই শেষ। সাবটাইটেল থেকে, কালার থেকে, সাউন্ড মিক্সিং থেকে
সম্পূর্ণ কাজই শেষ। তো চলচ্চিত্র নাম ছিটকেনি কেন? এটা ওই কাহিনীর ভিতরেই আছে, ওখানে দুটো চরিত্র আছে, একটা সর্দার লেবার লিডার, আরেকজন আছে ওখানকার রেলওয়ে স্টেশনের গ্যাংম্যান। তো গ্যাংম্যানের সাথে এই যে ময়মুনা বলে যে একটা মানে ক্যারেক্টার আছে যে পাথর শ্রমিক নারী, তার একটা দূরবর্তী পর্যায়ে হলেও একটা সম্পর্ক হয়। তো এই গ্যাংম্যান বলে যে একা থাকে তো, টিউবারকুলোসিস, হ্যাঁ, যক্ষা রোগীর পেশেন্ট, সে বলে যে একা একা থাকি, মানে যদি বাইরে থেকে তালা খুলতে আর ভালো লাগে না, ভিতর থেকে কেউ যদি ছিটকিনি খুলে দিত, যেমন এরকম একটা প্রসঙ্গ আছে। আর ওদিকে সর্দার আবার একটু অন্যরকম একটু, তো সে আবার বলে যে আমি তোমার ওখানে আসবো, তুমি যদি ছিটকিনি খুলে দাও তাহলে তোমার চাকরি এখানে কনফার্ম, ইত্যাদি ইত্যাদি। তো এই যে একটা বাইনারি অপোজিশন, হ্যাঁ, এসব কারণে এই ছিটকিনি নামটা খুব প্রাসঙ্গিক মনে হয়েছে আমার। আচ্ছা আচ্ছা, তো এই ছিটকিনির যে কাহিনীটা, সেটা তো অবশ্যই আপনার লেখা, চিত্রনাট্য আপনার লেখা, তো কাহিনীটা কি অনেকদিন আগে লেখা হয়েছিল? হ্যাঁ, সেই 85-এ লেখা হয়েছিল। ও, তারপরে চিত্রনাট্যটি কবে করলেন? ওই তখনই, ওটা কাহিনী 83-তে আমার মাথায় চলে এসেছে, তারপরে আমি ধীরে ধীরে 2 বছরের মাথায় স্ক্রিপ্টটাও আমি তখন করে ফেলি। আচ্ছা, সেটা এখন পরিচালনা করে আর সম্প্রতি রূপ জি দিলেন। জি, এবং আমি আসলে হয় কি, আমি যেটা বিশ্বাস করি, যখন আপনি চিত্রনাট্য লেখেন তখনই কিন্তু ফিল্মটা এক পর্যায়ে তৈরি হয়ে যায়, এবং দ্বিতীয়বার যখন আপনি ইনস্ট্রুমেন্ট লোকজন সহ তৈরি করেন, এটা দর্শককে দেখানোর জন্য আপনি তৈরি করেন, কারণ ফিল্ম বেসিক্যালি হচ্ছে একটা সাইকোলজিক্যাল ওয়ার্ক। তো পরবর্তীতে কবে থেকে এটার পরিচালনা কাজটি শুরু হলো? এটা হয়েছে আপনার ধরেন এই গত 3 বছর আগে সরকার যখন আমাকে অনুদান দিল, তখন থেকে আমি কাজ শুরু করলাম আর কি। লোকেশনে গেলাম, একদম লোকেশন বেসড একটা কাহিনী, কোনো স্টুডিওতে আমি ঢুকিনি। তাহলে লোকেশন কোথায় কোথায় ছিল? পঞ্চগড়ই ছিল, পঞ্চগড়, আর এদিকে টাঙ্গাইলের নাগরপুর, হ্যাঁ, পুরনো পরিত্যক্ত বাড়ি, সেখানে করেছি শুটিংয়ের কাজ। কারা কারা অভিনয় করেছেন এখানে? অভিনয় করেছে রুনা খান, অভিনয় করেছে সেই আমিনুর রহমান মুকুল, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, মানস বন্দ্যোপাধ্যায়, তারপরে মাহিদুল ইসলাম আছেন, তিনি বর্দা বলে যাকে সবাই, তারপরে জহির, আপন, এরকম অনেকেই আছে। রুবলি বলে গ্রুপ থিয়েটার করে একজন, ওরা অভিনয় করেছে। এবং আমি নিজেও স্টেশন মাস্টারের ভূমিকায় মানে অভিনয় করতে বাধ্য হয়েছি, কারণ যাকে আমি নিয়েছিলাম আমিরুল হক চৌধুরী, উনি বললেন যে আমার অত দূরে যাওয়া আমার পক্ষে সম্ভব না, হ্যাঁ, আমার হার্টের পেশেন্ট, এটা উনি বলাতে আমি ভাবলাম যে কাকে আর নেওয়া যায়, আর তখন শুটিংয়েরও আর বেশি দিন বাকি নাই, আমি ভাবলাম যে আমি নিজে করি। এবং একটা জিনিস কি ভালোই হয়েছে এতে, কারণ প্রায় 3 বার গিয়ে আমাকে শ্যুটটা করতে হয়েছে। এখন একজন অভিনয় শিল্পী ধরেন, হ্যাঁ, ওই মাপের কাউকে নিলে তো এতবার যাওয়া আসা, আর যেটা হয়েছে যে আমি ক্ষণে ক্ষণে স্ক্রিপ্ট বদলে এসেছি অন দ্য স্পট। তো চিত্রনাট্যটি যখন করেছিলেন তখন কি কাস্টিংটা মোটামুটি মাথায় ছিল? হ্যাঁ ছিল, সেই আমলে ছিল ফরিদি, তারপর ডলি জহুর, এটা বহু আগের কথা। আচ্ছা, এবার একটু আমি অন্য প্রসঙ্গে আসতে চাই, যে স্বাধীনতা পরবর্তী সময়ে জহির রায়হান এবং আলমগীর কবির, এই দুজন লিজেন্ডের পরে এখন বর্তমানে আসলে কতটুকু এগিয়েছে আমাদের চলচ্চিত্র? ওইটার থেকে যদি আমরা ধরেন একটা সময় রেখা ধরি, যে 70 থেকে যদি 90 পর্যন্ত ধরি, এই 20 বছরে দেখা যাবে যে আমাদের মূল ধারার, মানে স্টুডিও ভিত্তিক বাণিজ্যিক ধারার ভিতরে যে সমস্ত চলচ্চিত্রগুলো হয়েছে, তার অনেকগুলোই আপনার ব্যবসা সফল হয়েছে, আবার অনেকগুলো হয়নি। হ্যাঁ, কারণ তখন তারা অনেকটা আপনার নকল করার প্রবণতা, তেলেগু, তামিল এইসব ফিল্মের কাহিনী নিয়ে এসেছে, এগুলো ঠিক দর্শক নেয়নি, বা একই ধরনের মানে কাহিনী বারবার কিভাবে নিবে, কারণ এটাকে আমরা ফর্মুলা ভিত্তিক ফিল্ম বলি, ফর্মুলা ফিল্ম। 8টা-10টা মারপিট থাকবে, 5-6টা গান থাকবে, 2-3টা প্রেম থাকবে। এখন এই একই ধাঁচের ফিল্ম কেমন আমি কয়বার দেখব? তারপর তার ভিতরে 73 একটা ফিল্মের কথা মনে পড়ে, রংবাজ, সেখানেই কিন্তু মারপিট প্রসঙ্গটা প্রচণ্ডভাবে আসে, এবং তারপর থেকে কিন্তু মারপিট আজও চলছে, থামছেই না। তারপরে রক্তপাত, চিৎকার, ধর্ষণ প্রচেষ্টা, এসব জিনিস আমি যদি মনে করি 70 থেকে 90 যদি বিচার করি, তাহলে যদি দেখি যে নানা রকম চলচ্চিত্র ধারা আছে। একটা তো বাণিজ্যিক ধারা, যেটার কথা একটুখানি বললাম, এখানে ঐতিহাসিক পৌরাণিক কাহিনী নিয়ে, তারপরে যেমন বেহুলা, এইসব ফিল্ম হয়েছে, বেদের মেয়ে জ্যোৎস্না হয়েছে,
হ্যাঁ 89-এ এসব হয়েছে। বেদের মেজোসনা আবার সুপার হিটও হয়েছে। এই একটা প্রবণতা আছে। আরেকটা প্রবণতা 76 বা 7-এ যে অনুদান দেওয়া হলো, সরকারি অনুদান, যে অনুদানে আমি নিজে একটা ফিল্ম করলাম, তখন একটা অন্য ধারা তৈরি হলো। এটা বিকল্প ধারা বলতে পারেন। যেমন মহিউদ্দিন শাকের, শেখ নিয়ামত আলী, তারা সূর্য দিগল বাড়ি করলো। তারপরে ধরেন এই যে আমাদের বাদল রহমান, প্রয়াত বাদল রহমান, তার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, উনি এমিলের গোয়েন্দা বাহিনী করলেন। হারুনুর রশিদ, উনি মেঘের অনেক রং করলেন। এগুলো কিন্তু সবই সরকারি অনুদানে তৈরি। এইটা একটা ধারা। আরেকটা জিনিস ওখানে ঘটেছে যেটাতে আমরা নিজেরাও জড়িত ছিলাম, সেটা 86-এ। যেমন এই যে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম, মানে বিকল্প ধারা থেকে আপনার স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র তৈরি হওয়া শুরু হলো। এই প্রবণতাগুলো আমাদের এখানে কাজ করেছে এবং এই বিকল্প ধারাতে যারা ছিলেন, তানভীর মোকাম্মেল, মোর্শেদুল ইসলাম, আবু সাঈদ, যেমন আরও অনেকে, গোলাম রাব্বানী, বিপ্লব, এরাই কিন্তু পরবর্তী পর্যায়ে পূর্ণদৈর্ঘ্যের ফিল্ম করলেন, মানে 90-এর পর থেকে যদি আপনি ধরেন। তো আলমগীর কবির আর জহির রায়হানের পরবর্তী অবস্থাটা বহুমুখী। একদিকে একটা ধস নেমেছে আপনার বাণিজ্যিক ধারার চলচ্চিত্রে, আর অন্যদিকে আবার একটা নতুন প্রবণতাও দেখা দিয়েছে যে সরকার যেহেতু অনুদান দিতে থাকলো, তো এক ধরনের বিকল্প মানে দর্শকও তৈরি হলো। তো বর্তমান সময়ে যারা আছেন, কাজ করছেন, তারা আসলে কতটুকু ভালো কাজ করছেন সে ব্যাপারে শুনবো। এখন ওই যে এটাও ধরুন সিনেপ্লেক্স হয়েছে, সিনেপ্লেক্সে ডিজিটাল ফরম্যাটে ফিল্ম বানানো হচ্ছে। নতুন বলতে এখানে ধরেন আমি মনে করি যে তারেক মাসুদ এরা পায়োনিয়ারে ছিল এক ধরনের নতুন ধরনের ফিল্ম বানানো, নতুন ধারার ফিল্ম। দর্শকও তাদের কাজ দেখেছে, তার মাটির ময়না, রানওয়ে, অন্তর্যাত্রা, এগুলো দেখেছে। আবু সাঈদ ফিল্ম করেছে কিছু, তারপরে গোলাম রাব্বানী, বিপ্লব, মোর্শেদুল ইসলাম, তানভীর মোকাম্মেদের কথা তো বললামই, এনারাও ভালো কিছু ফিল্ম করেছেন। এরাও মানে কিছু দর্শক পেয়েছে, দর্শক তৈরি করতে পারছে। হ্যাঁ, এমন সম্প্রতি এই যে অমিতাভ রেজা আয়নাবাজি করলো, ইমন জালালের গল্প করলো, আমাদের সাইমন করলো যে শুনতে কি পাও, এগুলো কিছু দর্শক পাচ্ছে। কিন্তু এই যে পরিমাণ অর্থ আসে সেটা আসলে খুব যথেষ্ট নয়। আর একটা ব্যাপার এই সময় খুব বেশি প্রচলিত, সেটা হচ্ছে যৌথ প্রযোজনার ছবি। এটা আসলে কতটুকু আমাদের চলচ্চিত্রের জন্য আসলে কতটুকু ইতিবাচক বা কতটুকু নেতিবাচক? এটা আমি মনে করি যে কোনো উদ্যোগ, নতুন উদ্যোগ, এটাই আমাদের চলচ্চিত্র জগতের বা চলচ্চিত্র শিল্পের জন্য একটা ইতিবাচক মানে আমি মনে করব পদক্ষেপ। এটা হচ্ছে এর কিছু সমস্যা অবশ্যই থাকে, দুই বাংলা মিলে বাংলা ছবির বাজার তো খুব সীমিত। আপনি দেখেন এই যে বাহুবলী 2, আমি দেখলাম যে এইটা 10 দিনে 1000 কোটি টাকা আয় করেছে। এর মধ্যে 800 কোটি টাকাই মানে ইয়েতে ভারতবর্ষ থেকে আয় করা, 200 কোটি টাকা বাইরে থেকে আয় করা। হ্যাঁ, এবং এটা এই যে বাহুবলী 2 আমি শুনলাম যে এটা 5টি ভাষায় একই সঙ্গে রিলিজ হয়েছে। তাহলে আর আমাদের এখানে যে সরকার সামান্য অনুদান দেয় বা আমরা সহপ্রযোজক পেলে সামান্য টাকা, এই টাকা দিয়ে তো আসলে ফিল্ম হয় না। তারপরেও দেখেন ফিল্ম হলো, আপনি দেখাবেন কোথায়? আমি ডিজিটাল ফরম্যাটে করেছি, আমার ডিজিটাল 2K ডিজিটাল যে প্রজেকশন সিস্টেম, সাউন্ড সিস্টেম, এইটাই তো আমাদের সিনেমা হলে এখনও নাই। তো সরকার এইসব বিষয়ে ভাবছে। আমিও তো সরকারের নানা জায়গায় কাজ করি, মানে কমিটিতে থেকে কাজ করি। তো আমাদের উদ্যোগ হচ্ছে যে অন্তত কিছু সিনেমা হলকে সরকারি ভাবে অর্থের মানে যোগান বা ঋণ দিয়ে এগুলোকে ডিজিটালাইজ করা যায় কিনা। এখন তো ই সিনেমা দেখছেন আপনারা, এখানে তো আসলে ডিজিটাল সিনেমার একদম শেষ পর্যায়ে চলে এসেছে। আমি একদম ছোট্ট করে জানতে চাইবো যে চলচ্চিত্রকে নিয়ে, বাংলাদেশের চলচ্চিত্রকে নিয়ে আপনি কি ধরনের স্বপ্ন দেখেন? আমি তো স্বপ্নবাজ মানুষ। আমি 13 বছর বয়সে মুক্তিযুদ্ধে গেছি, সুতরাং হেঁটে হেঁটে আগরতলায় গেছি। স্বপ্ন না দেখলে কি হবে? এবং আমি তো কিছু না, আরও যারা স্বপ্ন দেখেছিল বাংলাদেশের, সেই স্বপ্ন তো পূরণ হয়েছে। স্বপ্ন আপনাকে দেখতেই হবে, তাই না? তো বাংলাদেশের সিনেমা অবশ্যই এগিয়ে যাবে। আমি নিজে একজন শিক্ষক, আমার যারা মানে এই চলচ্চিত্র বিদ্যার শিক্ষার্থী তাদেরও বলি একদিনে কিছু হয় না। আর এই যে প্রযুক্তি এসেছে, হ্যাঁ, পুঁজি এবং প্রযুক্তি দুটোই লাগবে। এখন প্রযুক্তিকে আত্মস্থ করতে হবে, এই যে নতুন যে মাধ্যম, এবং তার আগে প্রযুক্তি তো আর সিনেমাটা বানাবে না, বানাতে হবে একজন ডিরেক্টরকে। এই যিনি বানাবেন তিনি যেন নিজেকে আগে তৈরি করেন। কেমন
তাকে আগে তৈরি করতে হবে। এবং আমি ওই যে প্রথমে যেটা বললাম, আমি যখন ছিটকিনির স্ক্রিপ্টটা লিখি অ্যাকচুয়ালি আমি তখনই ফিল্মটা বানিয়ে ফেলেছি, ওটা আমার জন্য। এবং দ্বিতীয়বার প্রায় অনেক বছর পরে, প্রায় 35 বছর পরে যখন আমি যন্ত্রপাতি দিয়ে বানালাম, এটা কিন্তু আপনার দেখার জন্য তখন আমি তৈরি করেছি। সুতরাং আমি অনেক আশাবাদী এবং আমি স্বপ্ন দেখি যে এই রকম মানুষের আমাদের এখানে আর মানে আবির্ভাব ঘটবে, এখনও আছে তারা, তাদের প্রমাণ তারা দিচ্ছে, যারা স্বপ্ন দেখছে, স্বপ্নবাজ, এবং তারাই আসলে এই বাংলাদেশের চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাবে। অনেক ভালো লাগলো, বাংলাদেশের চলচ্চিত্র অনেক এগিয়ে যাক এই প্রত্যাশা থাকবে। অনেক ভালো থাকবেন। আজকে আমাদের আয়োজনে এসেছেন, ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।